আসসালামু আলাইকুম। 100টি বেসিক ক্লাসের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাবজেক্ট নিয়ে। আমাদের বেসিকের প্রথমত যে বিষয়টা দুর্বলতা থাকে, সাবজেক্ট চেনা নিয়ে আমাদের একটা বড় ধরনের দুর্বলতা কাজ করে। আমরা আসলে সাধারণত ক্লাসে বসলে বা কোথাও গেলে যদি কেউ বলে যে সাবজেক্ট কে বা সাবজেক্ট কাকে বলে, আমরা আন্দাজের উপরে বা আগে যেরকম একটা ওই ভালো স্টুডেন্টরা যেরকম করে একটা অংশকে সাবজেক্ট বলে, আমরাও সেটাকে সাবজেক্ট হিসেবে বলার চেষ্টা করি, কিন্তু বেসিকটা আমরা বুঝি না বা ক্লাসে গেলে মান সম্মান হারানোর ভয়, লাজ লজ্জার ভয়ে আমরা আসলে এগুলো প্রশ্ন করার চেষ্টা করি না। সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো প্রথমত আমরা আজকে চিনব সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট চিনব কিভাবে, সাবজেক্ট অংশ কতটুকু হতে পারে, কিরকম হতে পারে সেইটুকুকে চিনব। এটা কি লাল না কালা না সাদা না হলুদ, সেই অংশটুকু চেনার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সাবজেক্ট অংশে আমাদের একটা প্রবলেম আছে, আমাদের যেটা বেসিক্যালি সবারই মাথার মধ্যে কাজ করে, যে সাবজেক্ট অংশে একটা ওয়ার্ড থাকে, শুধু একটা ওয়ার্ড দিয়েই কি সাবজেক্ট হয়, এরকম অনেকের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে আজকে একটা ওয়ার্ড থাকে নাকি একাধিক শব্দ বসতে পারে। এই দুইটা বিষয় আজকে আমরা ক্লিয়ার হব, যে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্টটা আসলে সাবজেক্ট অংশটা চিনব কিভাবে, আর সাবজেক্ট অংশে এক বা একাধিক শব্দ বসতে পারে কি না। এই প্রশ্ন দুটির অ্যান্সার আমরা আজকে খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ বেসিক লেকচার 1-এ। আজকের ক্লাসটি যদি আপনার ভালো লাগে, ধারাবাহিকভাবে আপনি 100টি ক্লাস করে নেবেন। আশা করি আপনারা কখনো ইংরেজি নিয়ে কারো কাছে হাত পাততে হবে না। আপনাকে আমাদের ক্লাসের যাত্রায় স্বাগতম। কথা হলো সাবজেক্ট। সাবজেক্ট নিয়ে আমাদের আজকের আলোচনা। সাবজেক্ট কাকে বলে, যদি এটা আপনি আমাকে বলেন, আমাদের যেহেতু বেসিক কথাবার্তা সেহেতু একটু সময় লাগতে পারে, তবে আপনি মনোযোগের সাথে ক্লাসটি করেন, আশা করি আপনার ভালো লাগবে। সাবজেক্ট যেহেতু আপনার মানে কথা, সাবজেক্ট চিনতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কিরকম? সাবজেক্ট চেনার পূর্ব শর্ত, আপনাকে একটা সাবজেক্ট চেনার পূর্ব শর্ত আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট চেনার পূর্ব শর্ত হলো ফাইনিট ভার্বকে চেনা। ফাইনিট ভার্বকে চেনা, ফাইনিট ভার্বকে চিনতে হবে, ফাইনিট ভার্বকে চেনা। তাহলে এখন ইমার্জেন্সি বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট চেনার পূর্ব শর্ত হলো ফাইনিট ভার্বকে আপনার চিনতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন প্রকাশ করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে ফাইনিট ভার্বটা কি জিনিস, আমার এই তো কথা। ফাইনিট ভার্ব কি জিনিস সেটা চেনার আগে আপনি এই জায়গাটুকু একটু বোঝার ট্রাই করেন, দেখার ট্রাই করেন। ফাইনিট ভার্ব, এখন আপনার প্রশ্ন আসতে পারে আমি তো ভার্বই চিনি না, তাহলে ফাইনিটকে চিনব কিভাবে, এই প্রশ্নটা আপনার মনে থাকতে পারে। এখন আমরা আজকে চেষ্টা করব, যেহেতু সাবজেক্ট বের করা শিখব, সেহেতু আজকে টিপস অ্যান্ড ট্রিক্স, যতটুকু কৌশল অবলম্বন করা যায় এবং যতটুকু বেসিক জানা যায়, এর মাধ্যমে আমরা ফাইনিট ভার্বকেও চিনব এবং সাবজেক্টকেও খুঁজে বের করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট চেনার পূর্ব শর্ত হচ্ছে ফাইনিট ভার্বকে চেনা। এখন ফাইনিট ভার্বকে আপনি চিনবেন কিভাবে? ফাইনিট ভার্বকে চিনতে গেলে আপনি ভার্বকে আগে চেনেন। ভার্বকে যদি না চেনেন তাহলে ফাইনিট ভার্বকে চেনা যাবে না। তাহলে আমরা এখন কি করব? ভার্বকে আগে চিনে আসি, যে ভার্ব আসলে কি জিনিস। দেখেন, ভার্ব, পৃথিবীতে মানুষ বহুরূপী, কিন্তু ভার্বের রূপ মাত্র 6টা। ভার্ব হচ্ছে 6 রূপ, ভার্ব 6 রূপ। যদি আপনি এই রূপ 6টার কথা মনে রাখেন, তাহলে আপনার ফাইনিট ভার্ব চেনা একদম ইজি, এবং ফাইনিট ভার্ব আপনি যে কোনোভাবে বের করতে পারবেন। 6 রূপী কি কি রূপ? একটা রূপ হচ্ছে বেস, একটা রূপ হচ্ছে V1, একটা রূপ হচ্ছে V2, একটা রূপ হচ্ছে V3 বা ইডি, আমরা যেটাতে V3 বলি আর কি। তারপর আরেকটা রূপ হচ্ছে ভার্বের সাথে, একটা ওয়ার্ডের সাথে আইএনজি থাকলে আমরা তাকে ভার্ব বলতে পারি। আরেকটা গ্রুপ হচ্ছে 2 প্লাস বেস। এখন ইনিশিয়ালি এই তিনটা গ্রুপের মধ্যে আপনাকে এই তিনটা রূপ মুখস্থ করতে হয়। বেস, V1, V2 এগুলো মুখস্থ রাখতে হয়, V3ও মুখস্থ রাখতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে যেই ভার্বগুলো স্ট্রং বা উইকের কাতারে পড়ে, স্ট্রং উইক ভার্বের ক্ষেত্রে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে ইডি যোগ হয়। আমি এই জন্য আপনাকে এই তিনটা চিহ্ন একটু আলাদা করাই দিলাম। দেখেন তো, কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আপনি
আইএনজি দেখেন, তাহলে তাকে আপনি একটা ভার্ব বলার সুযোগ পাচ্ছেন। কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আপনি ইডি দেখেন, সেই ওয়ার্ডটাকে আপনি ভার্ব বলার সুযোগ পাচ্ছেন। অথবা আপনি মনে রাখবেন যে ভি3 চিহ্নগুলা আপনি ভার্ব বলার চিহ্ন, ভার্ব বলার একটা সুযোগ পাচ্ছেন। আর ভার্বের যেই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি থাকতেছে সেগুলোকে আপনি ভার্ব বলার সুযোগ পাচ্ছেন। এখন তাহলে আমরা বলি যে মোট টোটাল ভার্ব কয়টা, ভার্ব কয় চিহ্ন দ্বারা চেনা যায়? 6 চিহ্ন। কয়টা সহজ, কয়টা কঠিন, বা কয়টা চিহ্ন আসলে সহজে চেনা যাচ্ছে, কয়টা চিহ্ন চেনা যাচ্ছে না? দেখেন, এদের সাথে কিন্তু কোনো চিহ্ন নেই। এগুলো এগুলো আমাদেরকে নিজেদের থেকেই চিনতে হবে, মুখস্থ করে চিনতে হবে। কিন্তু এই চিহ্নগুলো তুলনামূলকভাবে একটু সহজ। যদি আমি আপনাকে বলি, একটু উদাহরণ দিয়ে আসি, কমপ্লিটেড দ্য টাস্ক। আচ্ছা, আমরা এই যে 6টা চিহ্ন শিখলাম, এই 6টা চিহ্নের মধ্যে এইখানে কোনো ওয়ার্ডের সাথে কি কোনো চিহ্ন আছে কি নাই? তখন আপনি অবশ্যই বলবেন হ্যাঁ এখানে আছে, এই যে ইডি আছে, তার মানে এই ওয়ার্ডটা একটা ভার্ব, এই ওয়ার্ডটা একটা ভার্ব। এখন আপনাকে যদি বলি, আপনি কি এটা সহজে চিনতে পারছেন, না আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হয়েছে, বা আপনার মুখস্থ পড়াটাকে বের করতে হয়েছে? তখন আপনি বলবেন কি, অবশ্যই এটা একটু সহজে চিনছি। তার মানে বোঝা গেল এই চিহ্নগুলো একটু সহজ, এই চিহ্নগুলো একটু সহজ, আর এই চিহ্নগুলো একটু কঠিন। যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। আচ্ছা, এইখানে ভার্বকে আপনি অবশ্যই বলবেন এখানে প্লে ভার্ব, প্লেটা ভার্ব। কিন্তু আপনি দেখেন তো দেখি, এইগুলা কি কোনো সহজ চিহ্ন কি এদের সাথে আছে? না, আপনি মুখস্থ জানেন বিধায় সেটা বলছেন। অবশ্যই আপনি বলবেন যে সহজ চিহ্ন এর সাথে নাই, এর সাথে ইডি নাই, এর সাথে আইএনজি নাই, এর সামনে কোনো টু নাই, তার মানে এটা হচ্ছে একটু কঠিন টাইপের। তাহলে আমি এইখান থেকে আপনাকে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, যেই ভার্বটা কোনো সহজ চিহ্নের দ্বারা যোগ থাকে সেটাকে সহজ হবে, সেটাকে দামি বলা যাবে না কম দামি? অবশ্যই আপনি মনে রাখবেন, যেগুলো বাজারে সস্তা হয় সেগুলো কম দামি হয়, যেগুলো মানে খুব বেশি যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে কম দামি, আর যেটা বাজারে পাওয়া যায় না খুব বেশি সেটা হচ্ছে দামি। তাহলে আপনাকে আমি যে বিষয়টা বুঝাইতে যাচ্ছি সেটা হলো, আপনি দেখবেন যেই চিহ্নগুলা সহজ, ওই চিহ্নগুলা যোগে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে আপনি বলবেন কম দামি। আর যেই চিহ্নগুলা মানে যেই চিহ্নগুলো এই সহজ বা কম দামি চিহ্ন দ্বারা আসবে না সেইগুলাকে আপনি বলবেন দামি। যেমন আমরা এই বাক্যটি থেকে একটু দেখে নেই, রিডিং ইজ এ গুড হ্যাবিট। এই বাক্যটা থেকে আমরা দেখি যে রিডিং আইএনজি আছে অবশ্যই, এবং ইজ, এখানে একটা ভার্ব আছে ইজ, এখানে ভার্ব আছে কি রিডিং। তাহলে আমরা বাক্য থেকে ভার্ব পাইছি দুইটা, একটা পাইছি রিডিং, একটা পাইছি ইজ। এখন বলেন এটা কি দামি না কম দামি? অবশ্যই আপনার 100% কনফিউশন নাই এখন যে এটা হচ্ছে কম দামি চিহ্নের ভার্ব। আর এটা কি দামি না কম দামি? অবশ্যই আপনি 100% শিওর আছেন, যেহেতু এর সাথে আইএনজি নাই, এর সাথে ইডি নাই বা ভি3 নাই এটার, আর এর সামনে কোনো টু নাই, সেহেতু এটা হচ্ছে দামি ভার্ব। এটা কি ভার্ব? দামি ভার্ব। আর এটা কি ভার্ব? কম দামি ভার্ব। আপনার তো মাথায় এবার একদম 100 ঢুকে গেছে যে দামি আর কম দামি কি জিনিস। দামি কম দামি ভার্ব কি আপনি বের করতে পারবেন? অবশ্যই পারার কথা। যদি আপনি দেখেন কোনো ভি3 অথবা ইডি যুক্ত কোনো ভার্ব দেখেন, আইএনজি যুক্ত কোনো ভার্ব দেখেন, অথবা 2+ বেস যোগে কোনো ভার্ব দেখেন, তাহলে সেগুলো হচ্ছে কম দামি। আর এইগুলো ছাড়া যদি কোনো ভার্ব আপনি পান, যেমন আই ইট রাইস, কি বললাম? আই ইট রাইস। এই যে এই জায়গাটায় যদি আপনি দেখেন ইট একটা ভার্ব আছে, তাহলে অবশ্যই বলবেন আপনি কি ইট যে ভার্ব, এটা কি দামি না কম দামি? অবশ্যই অবশ্যই দামি ভার্ব। তার মানে বোঝা গেল আমরা আমাদের দামি আর কম দামি জায়গাটা বুঝতে পারছি। আমরা ভার্ব চিনব কয় চিহ্ন দ্বারা? 6 চিহ্ন। আর 6 চিহ্নের মধ্যে কয়টা দামি কয়টা কম দামি? 3টা দামি 3টা কম দামি। তাহলে আমরা এই পর্যন্ত ভার্বের জায়গাটা একটু ক্লোজ করতে পারছি কিনা বা ক্লিয়ার করতে পারছি কিনা? ইনশাল্লাহ মনে হয় পারছি। তাহলে যদি পেরে থাকি, এবার আমরা তাহলে এই ভার্ব এর প্রকার ভেদে চলে যাই। ভার্ব আসলে 2 প্রকার। ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা প্রকারের নাম ফাইনিট, একটা প্রকারের নাম হচ্ছে ফাইনিট, আর একটা প্রকারের নাম হচ্ছে নন ফাইনিট। এই জায়গাটা আপনাকে একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই ফাইনিটের উপরে বা নন ফাইনিটের উপর ডিপেন্ড করে, ফাইনিটের উপর ডিপেন্ড করেই মূলত আমাদের সাবজেক্টটা বের হবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে ফাইনিট ভার্ব পাওয়া গেলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। তাহলে আমরা দেখতেছি যে ফাইনিট আর নন ফাইনিট ভার্ব মূলত কয় প্রকার? 2 প্রকার। কি কি? ফাইনিট এবং নন ফাইনিট।
তাহলে আমরা আসি এবার ফাইনিট কি জিনিস, নন ফাইনিট কি জিনিস সেটা বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো, আপনি যখন বিপদে পড়েন তখন কি ওই সেক্টরের দামি মানুষকে খুঁজেন না কম দামি মানুষকে খুঁজেন? অবশ্যই আপনি চিন্তা করবেন যে না, আমি দামি মানুষের কাছে যাই। তাহলে আপনিও সাবজেক্ট নিয়ে বিপদে পড়ছিলেন, এই সাবজেক্টটা নিয়ে বিপদে পড়ছেন। এখন সাবজেক্ট নিয়ে বিপদে পড়ার পরে আপনাকে লাগতেছে কাকে? ফাইনিট ভার্ব। কাকে লাগতেছে? ফাইনিট ভার্ব। তাহলে বলেন তো ফাইনিট ভার্বটা কি দামি না কম দামি? অবশ্যই ফাইনিট ভার্বটা হচ্ছে দামি একটা ভার্ব। তার মানে আপনি চিহ্নগুলা যে এখানে পাইছেন, এই যে চিহ্নটা পাইছেন, বলেন তো এটা দামি চিহ্ন না কম দামি চিহ্ন? দামি চিহ্ন। তাহলে আপনি মনে রাখবেন যে দামি চিহ্নের ভার্বগুলোকে আমরা ফাইনিট বলতে পারি। দামি চিহ্নের ভার্বগুলোকে আমরা কি বলতে পারি? ফাইনিট বলতে পারি। এখন কথা হলো, তাহলে কম দামি চিহ্নগুলো কি নন ফাইনিট হয়ে যাবে? কম দামি চিহ্নগুলো কি নন ফাইনিট হয়ে যাবে? না, কম দামি চিহ্নগুলোকে আমরা চাইলেই সরাসরি নন ফাইনিট বলতে পারবো না। কম দামি চিহ্নগুলো কি কি আছে? কম দামি চিহ্নগুলো আছে আইএনজি, কম দামি চিহ্ন আছে ভি3 অথবা ইডি, আর কম দামি চিহ্ন আছে টু প্লাস বেস। এই ক্ষেত্রে আপনাকে একটা ক্লু দিয়ে রাখি, টু প্লাস বেস এটা হচ্ছে অল টাইম নন ফাইনিট। অল টাইম নন ফাইনিট, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, বা এ ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা বা এই ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন নাই। কিন্তু কিন্তু এই আইএনজি এবং ভি3-র বেলায় আপনাকে একটা গল্প বলি। ধরেন আপনার কাছে 100 টাকা আছে, আমার কাছে 1000 টাকা আছে, আমরা দুইজনে ফুটপাত দিয়ে হাঁটতেছিলাম। তো ফুটপাত দিয়ে হাঁটার সময় আপনি 100 টাকা দিয়ে একটা গেঞ্জি পাওয়া গেল, গেঞ্জির দাম 100 টাকা। বলেন তো এবার আপনি কিনতে পারবেন না? পারবেন। আমি কিনতে পারবো না? আমিও পারবো। কিন্তু এবার যদি শপিং মলে যাই, সেক্ষেত্রে আপনি কি 100 টাকা দিয়ে গেঞ্জিটা কি মানে একটা গেঞ্জির দাম 1000 টাকা, সেখানে কি আপনি 100 টাকা দিয়ে আপনার ওই গেঞ্জিটা নিতে পারবেন? পারবেন না। কিন্তু আমার কাছে 1000 টাকা আছে, আমি কিন্তু নিতে পারবো। তার মানে আমি যে বিষয়টা আপনাকে বুঝাইতে চাইলাম সেটা হলো যে ধনীরা আসলে দুই দিক থেকেই সুবিধা ভোগ করে। তারা তাদের আওতায় যেই জিনিসটা আছে দামি সেটাও কিনতে পারে, আবার তারা গরিবদের যেই কম দামি জিনিসটা আছে এটাও কিনতে পারে। তার মানে বোঝা গেল এই চিহ্নগুলো কম দামি হওয়াতে তাদেরকে সরাসরি নন ফাইনিট বলার কোনো সুযোগ নাই। তাদেরকে কি কি বলা যেতে পারে? তাদেরকে ফাইনিটও বলা যেতে পারে, নন ফাইনিটও বলা যেতে পারে। এটা কম দামি জিনিস, কিন্তু কম দামি জিনিসটা ধনীরা দামিরা কিনতে পারে কি পারে না? অবশ্যই ধনীরা কিনতে পারে। এখন কিনছে কি কিনে নাই, বা এটাকে আসলে ফাইনিট হওয়ার চান্স আছে কি নাই সেটা আমাদেরকে চেক করতে হবে। কিভাবে? মনে রাখবেন, এই আইএনজি তো একটা চিহ্ন। যেমন আমরা যদি বলি গো, গো হচ্ছে একটা ভার্ব, গো এর সাথে আমরা কি যোগ করলাম? আইএনজি যোগ করলাম। আচ্ছা বলেন তো, একটা চিহ্ন, ধরেন আপনি একটা স্কুল ড্রেস গায়ে লাগাইছেন, স্কুল ড্রেসটা গায়ে লাগাইছেন, কোনো কারণ আছে কি নাই? অবশ্যই একটা কারণ আছে। কি কারণ আছে? যে আপনি স্কুলে যাবেন। এখন বলেন তো, গো একটা ভার্ব, সে যে একটা হুট করে চিহ্ন গ্রহণ করলো আইএনজি, কেন গ্রহণ করলো? এর একটা কারণ আছে না? অবশ্যই একটা কারণ আছে। কিন্তু এই কারণটা যদি থাকে তাহলে বোঝেন, এই গো যে আইএনজিটা গ্রহণ করলো, কেন করলো, এই কারণটা যদি উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা এক ধরনের ভার্ব বলবো। আর যদি এই আইএনজিটা গ্রহণ করার কোনো কারণ না থাকে তাহলে আমরা সেটাকে আরেক ধরনের ভার্ব বলবো। কিভাবে? খেয়াল করেন, আমরা যদি এই আইএনজি বা চিহ্ন, কম দামি চিহ্নগুলো হওয়ার কোনো কারণ পাই, আমরা কারণ সহ ভার্বটাকে ফাইনিট বলবো। কি বলবো? কারণ সহ ভার্বটাকে ফাইনিট বলবো। আমরা একটু পরে ব্যাখ্যায় আসতেছি। আর নন ফাইনিট বলতে হুদাই। নন ফাইনিট বলতে কি? হুদাই। সংজ্ঞা দুইটা মনে রাখেন, যে ফাইনিট ভার্বের সংজ্ঞা হচ্ছে দামি ভার্বগুলো ফাইনিট এবং কারণ সহ কম দামিগুলো ফাইনিট। আর যদি কারণ সহ হুদাই হয়, মানে এই চিহ্নগুলো যদি হুদাই হয়, কারণ সহ না থাকে, তাহলে আমরা কি বলবো? নন ফাইনিট। যেমন আমি আপনাকে এবার একটু বলি যে আসলে কারণটা কি, তাহলে এই চিহ্নগুলোর কারণটা কি? আইএনজি হওয়ার কারণ হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলতে কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি ইকুয়াল কি কি বলেন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। 100%। এখন এইখানে আমি একটু ওয়াজ, ওয়ার, আপনি একটু ভালোভাবে বুঝে নেন যে বি ইকুয়াল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে কি? যদি কখনো আইএনজি যেই শব্দটাতে আসছে তার আগে, আইএনজি যেই শব্দটাতে আসছে, এই যে আইএনজি আসছে, আইএনজি শব্দটা আসার পরে, আসার আগের ওয়ার্ডে আপনাকে দেখতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে কোনো
ভার্ব আছে কি নাই। দেখেন তো দেখি এই রিডিং এর আগে, রিডিং তো কম দামি ভার্ব, এখন বলেন তো দেখি এই রিডিং এর আইএনজি হওয়ার কোনো কারণ কি এর সামনে আছে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কি আছে এখানে? নাই। তার মানে বোঝা যাচ্ছে এই আইএনজিটা হচ্ছে হুদাই আইএনজি। কি আইএনজি? হুদাই আইএনজি, মানে এর কোনো কারণ নাই, এটা এমনি এমনি আসছে। তাহলে এই এমনি এমনি আসা আইএনজিকে আমরা কি, কম দামি ভার্বটাকে আমরা কি নন ফাইনিট বলবো না ফাইনিট বলবো? নন ফাইনিট বলবো। এখন আসেন ভি থ্রি বা ইডি হওয়ার কারণ কি? হ্যাভ। হ্যাভ ভার্ব কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর কি হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ ভার্বগুলো কি কি বলেন তো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা তাহলে 100% ক্লিয়ার হয়েছি যে ভি থ্রি বা ইডি যদি আসে, যেমন এই যে ভি থ্রি বা ইডি আসে না নাই, কমপ্লিটেড। এবার বলেন তো এই ভি থ্রি বা ইডির পূর্বে কি কোনো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড আছে? নাই। তার মানে এই ইডি হওয়ার কোনো কারণ আসে নাই। তার মানে এই ইডিটা হচ্ছে কম দামি চিহ্ন এবং যার কোনো কারণ নাই। যদি কম দামি চিহ্নের কোনো কারণ না থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? নন ফাইনিট। আর কম দামি চিহ্নের যদি কারণ থাকে তখন আমরা সেটাকে বলি ফাইনিট। তাহলে আমরা মোটামুটি একটা সাবস্টেন্সে দাঁড়াইছি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে যে আমরা প্রথমত সাবজেক্ট চেনার পূর্ব শর্ত হচ্ছে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটাকে আমরা চিনবো, তারপরে আমরা কি করব? এই সাবজেক্ট বের করব। আচ্ছা, এখন আমরা ফাইনিট ভার্বকে চিনতে এসে আমরা দেখলাম যে ভার্ব আসলে কয় ধরনের চিহ্ন দ্বারা তৈরি হয়। ভার্ব 6 ধরনের চিহ্ন দ্বারা তৈরি হয়, বেস, ভি1, ভি2, তারপর ভি3 বাই ইডি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস বি। এই 6টা চিহ্নের মধ্যে 3টা চিহ্ন সহজ, 3টা চিহ্ন কঠিন, যেটাকে আমরা দামি আর কম দামি বলে আখ্যায়িত করছি, মানে বলছি। এখন এই দামি চিহ্নগুলোর ভার্বগুলোকে আমরা সরাসরি ফাইনিট বলতে পারি। আমি আপনাদেরকে বলছিলাম দামি চিহ্ন হলে আপনি কি বলবেন? ফাইনিট। কিন্তু কম দামি যখনই হবে তখন আপনাকে একটু মানে হ্যাসেল করতে হয় বা হ্যাসেলের মধ্যে পড়তে হয়। কম দামি হলে কি হয়? সেটা ফাইনিটে হতে পারে, নন ফাইনিটে হতে পারে, যখন এই কম দামি চিহ্নগুলোর কারণ উপস্থিত থাকবে। যেমন আমি যদি আপনাকে সহজ ভাষায় আরেকটা উদাহরণ দেই, আই এম রিডিং এ বুক। এখানে দেখেন আইএনজি চিহ্ন আছে না নাই? অবশ্যই আছে। এবং আইএনজির পূর্বে তার কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার এর কারণে পরের শব্দের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আইএনজিও আছে আর তার কারণও আছে। তার মানে এই আইএনজিটা হচ্ছে কারণ সহ আইএনজি। কি সহ আইএনজি? কারণ সহ আইএনজি। আর কারণ সহ আইএনজি হলে সেটাকে আমরা কি বলবো? পুরো অংশটাকেই ফাইনিট ভার্ব বলবো। কি ভার্ব বলবো? ফাইনিট ভার্ব বলবো। আমরা কি 100% ক্লিয়ার এই জায়গাটা? আর যদি এখানে এম না থাকতো, শুধু রিং থাকতো, তাহলে আমরা কি বলতাম? অবশ্যই বলতাম যে আইএনজির কোনো কারণ না থাকায় এই আইএনজি যুক্ত ভার্বটা হচ্ছে আসলে নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার যে হ্যাভ যদি হ্যাভ ভি3 যদি আমরা এমনি এমনি পাই, কোনো কারণ সহ না পাই, তাহলে সেটা অবশ্যই নন ফাইনিট। আর যদি ভি3ও আছে এবং হ্যাভ হ্যাজ হ্যাডও আছে, এবং ভি3ও আছে, তাহলে আমরা বলবো এটা ফাইনিট। একইভাবে আমাদের ফাইনিট এবং নন ফাইনিট শেখার পালা শেষ। আমরা একটু উদাহরণ বা প্র্যাকটিসের দিকে যাব। আমরা এখন প্র্যাকটিসের মধ্যে চলে আসলাম। তাহলে আমরা প্র্যাকটিসে দেখব যে আমাদের লাগবে কাকে সাবজেক্ট বের করতে? ফাইনিট ভার্ব। আমি আপনাকে একটু আগেই ফাইনিট ভার্বটা বের করা শিখে আসছি। সেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যত দামি চিহ্নের ভার্ব আছে, যেমন দামি চিহ্ন বলতে কি আইএনজি থাকবে না, ভি3 থাকবে না, অথবা টু প্লাস বেস থাকবে না, সেই চিহ্নগুলো বাদে যদি অন্য কোনো ভার্ব আসে সেগুলো হচ্ছে দামি। আর দামিগুলোকে আমরা ফাইনিট বলতে পারবো। আর যদি কখনো ভি3 অথবা আইএনজি যুক্ত চিহ্ন পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আইএনজির কারণ যদি থাকে, যে আমি যার ওয়াজ ওয়ার প্লাস আইএনজি আছে, তখন আমাদেরকে খেয়াল করতে হবে এটা ফাইনিট। আর যদি অ্যামিজার ওয়াজ ওয়ার ছাড়া আইএনজি থাকে তখন আমরা ভাববো এটা নন ফাইনিট। একইভাবে ভি3 বা ইডির ক্ষেত্রেও একই কথা। যদি হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে আমরা বলবো এটা ফাইনিট। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3 না থাকে তাহলে আমরা বলবো নন ফাইনিট। আর টু প্লাস বেজের কথা তো বললাম যে অল টাইম এটা হবে নন ফাইনিট ভার্ব। তো আমরা মোটামুটি ফাইনিট ভার্ব বের করা শিখে ফেলেছি। তো চলেন আমরা আসলে এই বাক্যগুলোর ফাইনিট ভার্ব বের করব। যদি আমরা ফাইনিট ভার্ব বের করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের সাবজেক্ট বের হয়ে যাবে। আমরা সহজ বাক্যটা প্রথমে করে নিই। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, এখানে দিস শব্দটা আসলে কোনো ভার্ব না, ইজ শব্দটা আমাদের কাছে ভার্ব। কেন না ভার্ব? কি কারণে ভার্ব? যদি আপনাকে জিজ্ঞাসা করে কেউ যে এটা কেন ভার্ব, তাহলে আপনি বলবেন যে ভার্বের পেট থেকেই তো ভার্ব জন্ম নিবে। কারণ এই ইজের বাবার নাম হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব।
যেমন গরুর পেট থেকে ছাগল কখনো জন্ম নেওয়া সম্ভব না, তাহলে ভার্বের পেট থেকে অন্য কোনো কিছু জন্ম নেওয়া সম্ভব না। বি ভার্বের বাচ্চা হচ্ছে 5টা, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে ইজ একটা কি, অবশ্যই ভার্ব। আর কোন ভার্বের কাছ থেকে জন্মগ্রহণ করছে, বি ভার্বের কাছ থেকে, তার মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার সবসময়ের জন্য ভার্ব। আমরা তাহলে ইজকে ভার্ব হিসেবে পাইলাম। ওকে, এখন ইজকে ভার্ব হিসেবে পাইলাম, এটা কি ফাইনিট নাকি নন ফাইনিট? আপনি 100% বলবেন যে এখানে কোনো আইএনজি নাই, এর কোনো ভি3 এটা না, ইজ কোনো ভি3 না, তারপর ইজের সামনে কোনো টু নাই, এটা অবশ্যই অবশ্যই দামি চিহ্নের ভার্ব। আর দামি হলে আমি এটাকে 100% শিওর বলতে পারবো ফাইনিট। তাহলে আমরা ফাইনিট ভার্বগুলো আগে বের করে নিই। রিডিং, রিডিং পাওয়া গেছে ভার্ব, ইজ পাওয়া গেছে ভার্ব। এখন আপনি বলতেছেন আইএনজি আছে, বাট আইএনজির কোনো কারণ সামনে নাই, তার মানে এটা হচ্ছে হুদাই আইএনজি। কি আইএনজি? হুদাই আইএনজি। আর হুদাই আইএনজি হওয়ার কারণে এটা আমরা এটাকে কি বলতে পারবো না ভাইয়া, ফাইনিট বলতে পারবো না, এটা হবে নন ফাইনিট ভার্ব। তারপরে এই ইজ আছে এখানে, আবারও ইজ পাওয়া গেছে, তাহলে বলেন তো কি হবে, ইজ কি ফাইনিট না নন ফাইনিট? অবশ্যই ফাইনিট ভার্ব। একইভাবে আমরা যদি পরের বাক্যে আসি, দে কোনো ভার্ব না, অ্যাজ কোনো ভার্ব না, ওয়েল কোনো ভার্ব না, অ্যাজ কোনো ভার্ব না, হি কোনো ভার্ব না, আর দেখেন অ্যামিজ আর ওয়াজ এর মধ্যে আমরা আর পেয়ে গেছি, তাহলে আরো একটা ভার্ব। এখন আর কি ফাইনিট নাকি নন ফাইনিট? আপনি 100% বলবেন এটা দামি চিহ্ন, আর দামি চিহ্ন হলে কি হয়, ফাইনিট ভার্ব। এবার আসেন আমরা যদি বড় বাক্যটাতে একটু খেয়াল করি, দা নাম্বার অফ স্টুডেন্টস সিকিং, সিকিং আছে, এটা তার মানে আইএনজি যুক্ত ভার্ব আছে। বলেন তো আইএনজির সামনে কি কোনো অ্যামিজ আর ওয়াজ ওয়্যার আছে? নাই, তার মানে এটা ফাইনিট না নন ফাইনিট? অবশ্যই অবশ্যই নন ফাইনিট, কারণ কোনো এই কমদামি চিহ্নের কোনো কারণ আমরা পাই নাই। কমদামি চিহ্নের কারণ পাইলে আমরা ফাইনিট বলতাম, কিন্তু কমদামি চিহ্নের কোনো কারণ এই বাক্যে উপস্থিত নাই। এই বাক্য বলতে এই ওয়ার্ডটা সামনে উপস্থিত নাই, আর যেহেতু কমদামি চিহ্নের কোনো কারণ নাই, সেহেতু এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্বের আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে কোন ভার্ব? সাবজেক্ট বের করার জন্য ফাইনিট ভার্বের প্রয়োজন। এখন আমরা দেখি অ্যাডমিশন কোনো ভার্ব কিনা, না অ্যাডমিশন ভার্ব না। এবার দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড পাওয়া গেছে, আর ইডিও পাওয়া গেছে। খেয়াল করছেন, এই যে ইডি পাওয়া গেছে, আর ইডি বা ভি3 হওয়ার কারণ কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাদেরকেও পাওয়া গেছে। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে কম দামি চিহ্ন আছে প্লাস কম দামি চিহ্নের কি আছে, কারণও আছে। তাহলে কম দামি চিহ্ন এবং কম দামি চিহ্নের কারণ দুইটা মিলে কি ভার্ব? ফাইনিট ভার্ব। 100% ক্লিয়ার। এখন আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম এই 4টা বাক্যেরই আমরা ফাইনিট ভার্ব বের করতে পারছি। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু ফাইনিট ভার্ব বের করলাম, তাহলে আমার সাবজেক্ট কোথায়? আপনি মনে রাখবেন, আপনাকে এটা সহজ ট্রিক্স বুঝাই দিলাম। যদি আপনি ফাইনিট ভার্ব পেয়ে যান, যেমন এখানে ফাইনিট ভার্ব পাইছেন, মনে রাখবেন এর সামনে এখান থেকে শুরু করে নিয়ে যদি আপনার বাড়ি আমার বাড়ি হয়ে একদম গয়াকাশী বৃন্দাবন পর্যন্ত ওয়ার্ড থাকে, সব ওয়ার্ডকেই সাবজেক্ট বলা হয়। সব ওয়ার্ডকেই কি বলা হয়? সাবজেক্ট অংশ বলা হয়। তাহলে আমাদের সাবজেক্ট অংশ কোনটা ভাইয়া? এই ফাইনিট ভার্বের পূর্বে যতদূর অংশ যাবে তত দূরই সাবজেক্ট অংশ। তাহলে আমরা পরের বাক্যে যদি আসি, তাহলে সাবজেক্ট কোথায়? এই যে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বের পূর্বে যতদূর অংশ আছে পুরোটাই আমাদের সাবজেক্ট। এবার এই যে এই বাক্যের তাহলে সাবজেক্ট কোথায়? এই যে এখানে পুরো অংশটাই এখানকার সাবজেক্ট অংশ। তবে এখানকার মধ্যে কে মূল সাবজেক্ট সেটা আমরা পরে বিবেচনা করব, আগে আমরা সাবজেক্ট অংশটা বের করা শিখি। এখন আসেন, তারপরে আসেন এই যে এখানে সাবজেক্টকে, তাহলে এই যে ফাইনিট ভার্বের পূর্বে এডমিশন, সিকিং, স্টুডেন্টস অফ, দা নাম্বার অফ, এই পুরো অংশটাই হচ্ছে এটার সাবজেক্ট অংশ। তাহলে আমরা সাবজেক্ট অংশ বের করা শিখেছি নিশ্চয়। সাবজেক্ট অংশ কিভাবে থাকে? ফাইনিট ভার্বের পূর্বে যতদূর পর্যন্ত অংশ থাকবে পুরো অংশটাকেই আমাদের সাবজেক্ট অংশ বলা হয়। তার মানে ফাইনিট ভার্বের উপর ডিপেন্ড করে সাবজেক্ট অংশ, ফাইনিট ভার্বের উপর ডিপেন্ড করে কি? সাবজেক্ট অংশ। ফাইনিট ভার্ব যেখানেই থাকবে তার আগে যতটুকু অংশ থাকবে ততটুকুই সাবজেক্ট। যদি ফাইনিট ভার্বের আগে কিছু না থাকে তাহলে আমাদের সাবজেক্ট অংশ নাই, আমাদের এই ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজনও নাই। আমরা একইভাবে বলতে চাই যে তাহলে আপনাকে কনফিউশন ক্লিয়ার করার জন্য আরেকটা জিনিসের প্রশ্ন আমি করছিলাম যে দেখেন সাবজেক্ট অংশে শুধুমাত্র কি একটা ওয়ার্ড থাকে? আপনি এবার বলেন সাবজেক্ট অংশে কি একটা ওয়ার্ড থাকে না একাধিকও থাকতে পারে? একাধিকও থাকতে পারে। তাহলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সাবজেক্ট মানে শুধুমাত্র একটা ওয়ার্ড, সেই ভুল ধারণাটা কি কাটানো যাবে? ওই ভুল ধারণাটা কি থাকবে? আর থাকবে না ইনশাল্লাহ, আশা করি। তাহলে আপনি নিশ্চিত, যদি আপনাকে এখন কেউ বলে যে আপনি ভয়েস করতে গিয়ে আপনাকে বলে আপনি সাবজেক্টটা বের করে দেখান তো, এখন কি সাবজেক্ট আপনি বের করতে পারবেন? আশা করি ইনশাল্লাহ আপনি পারবেন। দ্বিতীয় লেকচারে আমরা ইনশাল্লাহ
অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় থেকে 100 পর্যন্ত আমাদের ক্লাসগুলো বেসিক লেভেলে আলোচনা হবে, হয়তো একটু আমাদের সময় বেশি লাগে বুঝাইতে, কিন্তু এই বিষয়গুলো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমরা সহজভাবে আপনার কাছে উপস্থাপনা করব, যাতে করে আপনি আমাদের ক্লাস থেকে উপকৃত হন এবং আপনার যে ইংরেজি যাত্রা আছে এই যাত্রা ভয় কাটিয়ে ওঠেন। আশা করি আপনি 100 ক্লাস করলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার স্পোকেন দুইটাই অনেক সুন্দর হবে এবং আপনার যে বেস লেভেলের প্রবলেমগুলো আছে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স কোনো রুলস বাদেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।